বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ফোর্থ ইয়ারের অনার্সের স্টুডেন্টদের ব্যবহারিক ক্লাস শুরু করছি আজকে। তোমাদের সামনে ব্যবহারিক পরীক্ষা আছে। আমরা আশা করব তোমাদের পরীক্ষাটা খুব সুন্দর মতো হবে। আমরা ব্যবহারিক ক্লাস শুরু করছি। তোমাদের ল্যাব আজকে কোর্স কোড হচ্ছে 243620। তোমাদের আজকের কোর্স টাইটেল ল্যাব 11 ইকোনোমেট্রিক্স। ফোর্থ ইয়ারের অনার্সের স্টুডেন্টদের আজকে আমি একটা ক্লাস নিচ্ছি। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তোমরা এর আগে ইকোনোমেট্রিক্স এর থিওরি ক্লাস অনেকগুলো করেছো। সেখানে তোমরা অনেক কিছুই শিখেছো, যে সিলেবাসে যা যা ছিল, যেমন রিগ্রেশন মডেল, মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস, এরপরে ছিল তোমাদের ওএলএস এস্টিমেটর, আইএলএস, বিভিন্ন বিষয় তোমরা শিখেছো। আজকে আমি মাল্টিপল রিগ্রেশনের প্যারামিটার এস্টিমেশন এবং significant test, that is ANOVA table, রিগ্রেশন কোএফিসিয়েন্টের সিগনিফিকেন্সি টেস্ট, এগুলো নিয়ে আজকে আলোচনা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা টেবিল দেয়া আছে, যে ডাটাগুলো দেয়া আছে y, x1i, x2i, x3i। তোমরা বুঝতেই পারছো এটা একটা মাল্টিপল রিগ্রেশন মডেলের ডাটা। y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x1, x2, x3 এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মাল্টিপল রিগ্রেশন মডেল আমরা কাকে বলি? যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2 বা তার বেশি থাকবে। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এর ভ্যালুগুলো দেয়া আছে 59, 65, 62, 64, 67, 64, 68, 72, 75, 70। একইভাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x1i, x2i, x3i এর বিভিন্ন ভ্যালু তোমরা দেয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে কাজ কি করতে হবে একটু দেখো। নাম্বার এ তে প্রশ্ন হচ্ছে এস্টিমেট দ্য সেলস অন OLS method. Compute R square and interpret the result. Test for overall significance of the model. Test the significance of regression coefficient. সলিউশন করতে গেলে আমরা প্রথমেই দেখছি যে লিনিয়ার মাল্টিপল রিগ্রেশন মডেলের টা হচ্ছে এরকম: y is equal to beta 0, beta 1 x1i, beta 2 x2i, beta 3 x3i plus u। ম্যাট্রিক্স নোটেশনে আমরা এই মডেলটাকে এইভাবে লিখতে পারি: y is equal to x beta plus এরর। এখানে y হচ্ছে y1, y2 up to yn, x হচ্ছে, যেহেতু আমাদের তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তো x11, x21, x31, x12, x22, x32 up to x1n, x2n up to x3n। এরর হচ্ছে u1, u2 up to un, বিটা ভেক্টর b1, beta 1, beta 2, beta 3। লিনিয়ার রিগ্রেশন মডেলে কিছু অ্যাজাম্পশন আছে, এগুলো তোমরা জানো। যেমন এর র্যান্ডম এররটা নরমালি independently distributed with mean 0 and variance sigma square. Explanatory variable বা independent variable সাথে random error independent, তাদের covariance 0। আবার error টার্ম পরস্পর independent, অর্থাৎ expectation of ei ej is equal to 0। এখানে i not is equal to j।
Applying ordinary least square OLS to the model 1, we get beta is equal to x prime x inverse x prime y. এটা তোমরা জানো যে ম্যাট্রিক্স নোটেশনে ওয়েলেস এস্টিমেটর বিটা ইজ ইকুয়াল টু এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ওয়াই, যেখানে এক্স প্রাইম এক্স কে আমরা এভাবে লিখি সাম অফ স্কয়ারস অফ এক্স ওয়ান সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়ান এক্স টু সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়ান এক্স থ্রি। আবার সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়ান এক্স টু সাম অফ স্কয়ারস অফ এক্স টু সাম অফ প্রোডাক্ট অফ এক্স টু এক্স থ্রি সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়ান এক্স থ্রি সাম অফ প্রোডাক্ট অফ এক্স টু এক্স থ্রি sum of squares of x3 এবং x prime y হচ্ছে sum of product of x1i sum of product of x2i sum of product of x3i। আমরা ওএলএস মেথডে প্যারামিটার এস্টিমেট করার জন্য ম্যাট্রিক্স ফর্মটা দেখে নিলাম। এখন আমাদের যে ভ্যালুগুলো ছিল কোশ্চেনে x11 x1i x2i x3i y is equal to যা ছিল এই ভ্যালুগুলো আমরা কিন্তু ক্যালকুলেটরে ইনপুট করব রিগ্রেশন মডেল এস্টিমেট করার জন্য। এখন সাম অফ স্কয়ারস অফ x1 হচ্ছে সাম অফ x1 স্কয়ার মাইনাস সাম অফ x1 হোল স্কয়ার ডিভাইডেড বাই n। ডাটা ইনপুট দেওয়ার পরে আমরা ক্যালকুলেটর থেকে সরাসরি এই ভ্যালুগুলো পেয়ে থাকি। ভ্যালুগুলো বসিয়ে আমরা সাম অফ স্কয়ারস অফ x1 এর মান পেয়েছি। সাম অফ স্কয়ারস অফ x2 হচ্ছে সাম অফ x2 স্কয়ার মাইনাস সাম অফ x2 হোল স্কয়ার ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু, এখানে আমরা সাম অফ x2 স্কয়ার এর মান বসিয়েছি সাম অফ x2 হোল স্কয়ার এর মান বসিয়েছি। ক্যালকুলেটর থেকে সরাসরি করলে তোমাদের তাড়াতাড়ি করা যাবে প্র্যাকটিক্যাল গুলো, কিন্তু আলাদাভাবে টেবিল করে করতে গেলে তোমাদের অনেক সময় লাগবে। সেজন্য তোমরা চেষ্টা করবে ক্যালকুলেটর থেকে সরাসরি এই ভ্যালুগুলো বের করা। Sum of squares of x3 is equal to sum of x3 square minus sum of x3 whole square divided by n is equal to, মান বসানোর পরে আমরা পাবো 344.90। Sum of product of x1 x2, that is sum of squares of sum of x1 x2 minus sum of x1 into sum of x2 divided by n। n হচ্ছে number of observation। তাহলে এখানেও আমরা ক্যালকুলেটর থেকে এই ভ্যালুগুলো সাম অফ প্রোডাক্ট অফ x1 x2 পেয়ে থাকি। মান বসানোর পরে আমরা পেয়েছি 1582.40। সাম অফ প্রোডাক্ট অফ x1 x3, সাম অফ প্রোডাক্ট অফ x1 x3 মাইনাস সাম অফ x1 ইনটু সাম অফ x3 ডিভাইডেড বাই n। এখন এই মানটা আমরা বসাচ্ছি 9729। সাম অফ স্কয়ার সাম অফ x1 হচ্ছে 328 ইনটু সাম অফ x3 হচ্ছে 289 ডিভাইডেড বাই 10। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 249.80। একইভাবে সাম অফ প্রোডাক্ট অফ x3 আমরা পেয়ে থাকি সাম অফ x2 x3 মাইনাস সাম অফ x2 ইনটু সাম অফ x3 ডিভাইডেড বাই n। এখানেও আমরা ক্যালকুলেটর থেকে মানগুলো পেয়ে বসাচ্ছি। এখানে আমরা পাচ্ছি 2033.70। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ আমরা যেই টার্মগুলো আমাদের ম্যাট্রিক্সে দরকার সেই মানগুলো আগে আমরা বের করে নিয়েছি। এখানে সূত্রগুলো তো তোমরা জানো, অনেক আগে থেকেই রিগ্রেশন অ্যানালাইসিস তোমরা পড়েছো, থার্ড ইয়ারে পড়েছো। এই জন্য এই ফর্মুলাগুলো তোমাদের কাছে কঠিন কিছুই না, মনে রাখে এই মানগুলো আগে বের করে নিতে হবে। সাম কি বের করতে হবে আবার একটু দেখে নিচ্ছি। সাম অফ স্কয়ারস অফ x1, সাম অফ স্কয়ারস অফ x2, সাম অফ স্কয়ারস অফ x3। যেহেতু আমাদের তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, আবার তাদের সাম অফ প্রোডাক্ট অফ x1 x2, সাম অফ প্রোডাক্ট অফ x1 x3, সাম অফ প্রোডাক্ট অফ x2 x3। এই ভ্যালুগুলো বের করার পরে আমরা এখন যাচ্ছি sum of product of x1y
sum of x on y minus sum of x on into sum of y divided by n. একইভাবে ক্যালকুলেটর থেকেও আমরা এই ভ্যালুগুলো পেয়ে থাকি। মান বসিয়ে দিয়ে আমরা সাম অফ প্রোডাক্ট অফ x on y এর ভ্যালু পেয়েছি 183.20। সাম অফ প্রোডাক্ট অফ x to y, sum of x to y minus sum of x to sum into sum of y divided by n. এখানেও আমরা মান পেয়েছি, মান বসিয়ে আমরা পেয়েছি 1439.80। নেক্সট আমরা দেখছি সাম অফ প্রোডাক্ট অফ x3y, sum of x3y minus sum of x3 into sum of y divided by n. আবারও আমরা এখানে sum of x3y এর ভ্যালু পেয়েছি 19445। এরপরে sum of x3 sum of y মান বসিয়ে divided by n মানে 10 আমরা পেলাম 197.60। এই মানগুলো বের করার পরে আমরা কিন্তু এখন x প্রাইম x ম্যাট্রিক্সটা এভাবে আমরা লিখে ফেলেছি যে এখানে আমাদের ভ্যালুগুলো যা যা ছিল। সাম অফ প্রোডাক্ট অফ x প্রাইম y এর ম্যাট্রিক্স বের করেছি। এখন আমাদের যেটা দরকার প্যারামিটার এস্টিমেশন, দ্যাট ইজ বিটা। x প্রাইম x ইনভার্স x প্রাইম y, which implies beta 1, beta 2, beta 3 is equal to 0.136755.265416 minus 1.09112. x প্রাইম x ইনভার্সের মানটা আমরা ক্যালকুলেটর থেকে পেয়ে থাকি। এখন beta 0 estimate is equal to y minus y bar minus beta 1 estimate x1 bar, beta 2 estimate x2 bar, beta 3 estimate x3 bar. Y bar is equal to sum of y by n, that is আমরা পেয়েছি 6.66.6 minus x bar, beta 1 estimate x bar মান বসিয়েছি, beta 2 estimate x2 bar, beta 3 estimate x3 bar আমরা পেয়েছি 58.9588, so that the fitted regression line is y is equal to y estimate is equal to beta 0 plus beta 1 x1i plus beta 2 x2i minus beta 3. এভাবে আমরা প্যারামিটার এস্টিমেট করে রিগ্রেশন লাইন ফিট করি। তোমরা আবার একটু দেখে নাও।
এখান থেকে আমরা কিভাবে রিগ্রেশন এস্টিমেটটা রিগ্রেশন লাইন এস্টিমেট করেছি। এখন আমরা ওভারঅল সিগনিফিকেন্ট টেস্টটা একটু দেখে নিচ্ছি। এখানে হাইপোথিসিস আমরা ধরে নিচ্ছি ৩টা রিগ্রেশন কোএফিসিয়েন্ট, ৩টার জন্য আমরা ধরছি null hypothesis beta1 estimate is equal to beta2 is equal to beta3 আর alternative hypothesis কি হবে beta1 not is equal to beta2 not is equal to beta3। Test statistic f is equal to regression sum of square divided by k minus 1 error divided by error sum of square divided by n minus k। regression sum of square এর ফর্মুলাটা হচ্ছে beta1 estimate into sum of product of x1y beta2 sum of product of x2y plus beta3 sum of product of x3y। beta1 হচ্ছে 0.136755 into sum of product of x1y আমরা পেয়েছিলাম 183.20। beta2 0.265416 into sum of product of x2y আমরা পেয়েছিলাম 1439.80। প্লাস beta3 estimate পেয়েছিলাম -1.091152 into 197.60 is equal to আমরা পেয়েছি 191.587838। তাহলে রিগ্রেশন সাম অফ স্কয়ারস হচ্ছে 191.587838। error sum of squares হচ্ছে total sum of squares minus regression sum of squares। তোমরা দেখো total sum of squares হচ্ছে 208.40 minus regression sum of squares হচ্ছে 191.587838। তাহলে আমরা f এর মান পেয়েছি ফর্মুলা অনুযায়ী 191.58, that is regression sum of squares divided by k minus 1 divided by error sum of square divided by n minus k। এখানে k minus 1 মানে হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল মাইনাস 1। মোট ভেরিয়েবল আমাদের 4টা ছিল x1i x2i x3i আর y, আর টোটাল নাম্বার অফ অবজারভেশন n ছিল 10। সো আমরা এখানে f এর ভ্যালু পেয়েছি
22.7772 এবং ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল আমাদের 3 এবং 6। রিগ্রেশন সাম অফ স্কয়ারস এর জন্য ছিল k-1 আর এরর সাম অফ স্কয়ারস এর জন্য ছিল n-k। দ্যাট ইজ এখানে ছিল 4-1, এখানে ছিল n-k, মানে 10-4 6। এখন আমরা 3 6 দ্বারা f এর টেবিল মান একটা পেয়েছি। f টেবিল থেকে 5% লেভেল অফ সিগনিফিকেন্স এ 4.76। এখন আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে অনেক বড়। বড় হলে আমরা কি বলি যে নাল হাইপোথিসিস রিজেক্টেড। নাল হাইপোথিসিস আমরা ধরেছিলাম যে β1 = β2 = β3। সো আমরা কি বলতে পারি, যেহেতু এটা রিজেক্টেড হলো কাজে আমরা বলতে পারি যে ইফেক্ট অফ রিগ্রেশন আর সিগনিফিকেন্ট। এখন আমরা দেখব ভ্যালু অফ আর স্কয়ার, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেন্ট বের করব। মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা আমরা বের করি এভাবে, রিগ্রেশন সাম অফ স্কয়ারস ডিভাইডেড বাই টোটাল সাম অফ স্কয়ারস। আমরা রিগ্রেশন সাম অফ স্কয়ারস বের করেছিলাম 191.58, টোটাল সাম অফ স্কয়ারস বের করেছিলাম 208.40। এখন আমরা ভ্যালু পেয়েছি 0.92। তার মানে যেহেতু r square is equal to 0.92, that is 92% of total variation of y is explained by the independent variables x1, x2 and x3. তাহলে শিক্ষার্থীরা আমরা ওভারঅল সিগনিফিকেন্স টেক্সটটা দেখলাম, ভ্যালু অফ আর স্কয়ারও আমরা বের করেছি। এখন আমরা দেখব সিগনিফিকেন্স টেস্ট অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট। আমরা জানি variance covariance matrix of A is given by x prime x inverse sigma square, where sigma square is equal to error mean square. Sigma square is equal to error sum of square divided by degrees of freedom. Error sum of squares আমাদের ছিল 16.812162 divided by 6 is equal to 2.802027. এখন x prime x inverse into sigma square is equal to আমরা পেয়েছি এই ম্যাট্রিক্সটা। এখন variance of β1 is equal to 0.04095, that is first term, এটাকে আমরা বলছি a11। তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ β1 মানে √a11। variance of β2 second diagonal term 0.00338, তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ β2 √a22 0.58138। variance of β3 is equal to a33 is equal to 0.10787, and
standard error of beta 3 is equal to root over A33 is equal to 0.32844. এখন আমরা হাইপোথিসিস টেস্টে চলে যাচ্ছি। প্রথমটা ছিল বিটা 1 is equal to 0, বিটা 1 not is equal to 0। তাহলে আমরা এক্ষেত্রে টি টেস্ট করব। টি is equal to beta 1 divided by standard error of beta 1 implies t error degrees of freedom এ আমরা দেখব। এখানে error degrees of freedom সবসময় 6, t এর মানটা আমরা পেয়েছি 0.6758 এবং 6 degrees of freedom এ 5% লেভেলে t এর ভ্যালু হচ্ছে 2.447। t calculated less than t tabulated, so আমরা বলতে পারি null hypothesis is accepted, that is the effect of beta 1 is insignificant। একইভাবে আমরা beta 2 hypothesis test করতে পারি। beta 2 is equal to 0, alternative hypothesis beta 2 not is equal to 0। একইভাবে এখানে আমরা t test করব, beta 2 estimate divided by standard error of beta 2 estimate, which implies t error degrees of freedom এটা ফলো করবে। এখানে আমরা পাচ্ছি t এর মান পেয়েছি 0.4657 এবং টেবিল ভ্যালু 2.447। এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটেড ভ্যালু টেবিল ভ্যালুর চেয়ে কম, সো আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে পারি এবং বলতে পারি যে বিটা 2 ইজ ইনসিগনিফিকেন্ট। এখন আমরা দেখব কিভাবে বিটা 3 সিগনিফিকেন্সি টেস্ট করি। এখানেও আমরা ধরেছি নাল হাইপোথিসিস বিটা 3 is equal to 0, বিটা 3 not is equal to 0। Under the null hypothesis, t is equal to beta 3 standard error of beta divided by standard error of beta 3। এটাও t ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ এরর ডিগ্রিজ অফ ফ্রিডম। 5% লেভেলে আমরা ভ্যালু কিন্তু সবসময় t এর ভ্যালুটা এখানে চেঞ্জ হয় না, t এর টেবিল ভ্যালুটা সবসময় 2.447, বাট স্ট্যান্ডার্ড এরর অফ t এর ভ্যালু ক্যালকুলেটেড ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আমরা এখানে পেয়েছি -3.34647। এখানে আমরা এটার অ্যাবসলিউট ভ্যালু নিয়েছি, নিয়ে আমরা পেয়েছি t is equal to 3.3465 and t এর টেবিল মান আমরা পেয়েছি 2.447। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে বড়। এর আগের দুইটাতে ছিল ক্যালকুলেটেড ভ্যালু টেবিল ভ্যালুর চেয়ে ছোট, সো আমরা বলেছিলাম নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। বাট এখানে ক্যালকুলেটেড ভ্যালু টি টেবিল ভ্যালুর চেয়ে বড়, কাজেই আমরা বলতে পারি নাল হাইপোথিসিস রিজেক্টেড। এবং নাল হাইপোথিসিস রিজেক্ট মানে হচ্ছে বিটা 3 ইজ সিগনিফিক্যান্ট। সো আমরা এভাবে রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলোর সিগনিফিকেন্সি টেস্ট করতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে যা যা দেখলাম, এখানে তোমাদের ক্যালকুলেটর ইউজটা খুব ভালো মতো শিখতে হবে এবং এক্স প্রাইম এক্স আমরা বের করার পরে এখান থেকে ক্যালকুলেটর থেকে সরাসরি এক্স প্রাইম এক্স ইনভার্স আমরা বের করতে পারি। মানগুলো ক্যালকুলেটরে যদি তুমি ইনপুট দিয়ে দাও এক্স প্রাইম এক্স ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবা, সেটার সাথে আমরা এটা গুণ করে বিটা 1 বিটা 2 এস্টিমেট আমরা পেয়ে থাকি। তো আমরা আজকে
মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল থেকে প্যারামিটার এস্টিমেশন দেখলাম এবং সেখান থেকে রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলোর সিগনিফিকেন্সি টেস্ট করলাম। আলাদাভাবে করেছি এবং ওভারঅল টেস্ট করার জন্য আমরা এফ টেস্ট ইউজ করেছি এবং আলাদাভাবে করার জন্য আমরা টি টেস্ট ইউজ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং প্র্যাকটিস করতে হবে বারবারই যাতে তোমরা এই প্র্যাকটিক্যালটা সুন্দর মতো ক্যালকুলেশন করতে পারো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ক্লাসটা এখানেই শেষ করব। তোমরা এটা প্র্যাকটিস করো এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাও। আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।